নানা আলোচনা সমালোচনার পর অবশেষে সামনে এলো আওয়ামী লীগ। দীর্ঘ 17 মাসের নীরবতা ভেঙে প্রকাশ্যেই হলো দলটির সংবাদ সম্মেলন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য আসেনি, এমনকি তিনি বেঁচে আছেন কিনা তা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে শনিবার সেই সব কুয়াশার চাদর কিছুটা ভেদ করে সামনে আসে দলটির নেতাকর্মীরা। শেখ হাসিনার দাবি, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করতে অক্ষম। সেই কারণে আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে দেওয়া হচ্ছে না। হাসিনার দলের জনপ্রিয়তাকে ইউনূস ভয় পাচ্ছেন। এই যে সাজানো নির্বাচন, এটাকে যেভাবেই হোক থামাতে হবে। আওয়ামী লীগকে তো ওদের ঠেকানো যাচ্ছে না। আওয়ামী লীগের জনসমর্থন 60% থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে। এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয়। কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু, তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে? এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, ওই নির্বাচনটা স্থগিত। 90 দিন নির্বাচন পিছাইতে পারে এক দৈব ক্রমে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। যে নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে সংবিধানের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে যারা দ্বৈত নাগরিক রয়েছেন তাদের ব্যাপারে একটা অবস্থান নিয়ে তাদেরকে যে কোনোভাবে তাদেরকে পার করে দেওয়ার একটা চেষ্টা তারা। আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দর্শক, যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। জন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, যে দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। আমি আর কথা বলবো না, যখন মূল ভিডিওতে নিয়ে যাই তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ঢাকার রাজনীতিতে শুধু আরেকটি খবর নয়, বরং এটি একটি সতর্কবার্তা। দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল। দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা, তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নয়। এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ। এই অবস্থান আওয়ামী লীগের জন্য একযোগে আক্রমণ এবং প্রতিরক্ষার ভূমিকা পালন করছে। একদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা, আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা। অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে। এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে। এখনো পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তায় তারা বলছে যে আওয়ামী লীগকে তো ওদের ঠেকানো যাচ্ছে না। আওয়ামী লীগের জনসমর্থন 60% থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে। এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয়। কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু, তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে? সঙ্গত কারণ আছে, কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে। ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে শত্রু মনে করবেই, কিন্তু সেটা মনে করার কথা নয়। তাদের তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। বাংলাদেশে এই প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায়, যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয়, তারা অনেক কিছু করছে, তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে গেছে। কিন্তু এই সরকার তো তা নয়। এই সরকার একটি রাজনৈতিক সরকার, আপনি যত কিছুই বলুন না কেন। ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি, জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, যায়নি, আওয়ামী লীগ কেন যাবে? এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা। কিন্তু তার চাইতে বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে একটি রিপোর্ট দিয়েছিল 2024 সালের জুলাই আগস্টে 1400 জন নিহতের ভয়াবহ তথ্য দিয়ে, সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। দেরি হয়ে গেছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল এবং সেই চ্যালেঞ্জ দেরি হলেও করা হয়েছে। কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই আওয়ামী লীগ যাবে। আওয়ামী লীগের পাল্টা যুক্তি তো ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি। এই রিপোর্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হতাহত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না। এমনকি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথাকথিত কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল
সে বিষয়টিও নেই। প্রকৃতপক্ষে এটি একটি মানে লয়ারলি স্ট্র্যাটেজি ছিল। তারা দেখতে চায় যে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথের মতো ফোরাম রিপোর্ট রিবাটাল এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর নতুন প্রক্রিয়া তৈরি করে অন্তর্বর্তী সরকারকে মানে ন্যারেটিভকে প্রতিহত করা যায় কিনা, অন্তর্বর্তী সরকার যে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটাকে প্রতিহত করা যায় কিনা, এবং সেটা খুবই জরুরি। কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটি জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা যে 1400 মানে হত্যার রিপোর্ট দিয়েছে, এটি পুরোটাই ডক্টর ইউনূস যা বলেছেন তাই। আমরা মনে করতে পারি তখন সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলেনি, কারণ সেনাবাহিনী এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সঙ্গে কথা বলেনি, অনেকের সঙ্গে কথা বলেনি। এখন তো প্রমাণিত হচ্ছে যে এই যে আবু সাইদ, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। আদালতে যখন এই মানে মামলা গেছে, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। ফলে এইসব প্রশ্ন এখন তুলতে হবে। শুধু প্রশ্ন তুললে হবে না, প্রশ্ন তোলার পরবর্তী ধাপ কি সেটা নিয়েও কথা বলতে হবে। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কারোর সঙ্গে আমি একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করবো, এবং সেই সাক্ষাৎকার থেকে বিষয়টি আরো স্পষ্ট হবে। আজকে সাক্ষাৎকার নিয়ে কথা বলি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা অত্যন্ত কৌশলগত। 1400 মৃত্যুর যে পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে তা নিয়ে দলটির পাল্টা তথ্যের দাবি আন্তর্জাতিক মতামত গঠনের ক্ষেত্রে প্রভাব ফেলবে নিশ্চিত। বিশেষত স্নাইপার বন্দুক ব্যবহারের অভিযোগ এবং পুলিশ সদস্যদের নৃশংস হত্যার বিবরণ, জুলাই আন্দোলনের প্রকৃত চরিত্র নিয়ে নতুন আলোচনা শুরু হতে বাধ্য, এবং সেটা আন্তর্জাতিকভাবেই। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পদ্ধতিগত আক্রমণ ভয়ানক আকার ধারণ করেছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে একেবারে এড়িয়ে যাচ্ছে। তারা ভারতের কাঁধে ঠেলে দিচ্ছে ব্যাপারটি, কিন্তু বিষয়টি তো ভারতের নয় শুধু। আওয়ামী লীগ অন্যান্য বক্তব্যের সঙ্গে এই বিষয়টিকেও তুলে ধরেছে সাংবাদিকদের সামনে। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড এবং গত 2 সপ্তাহেই 8 জন হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুর প্রসঙ্গটি এই কারণে উল্লেখযোগ্য যে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের শাসনামলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের খড়গ নেমে এসেছে, মানে তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ খুব জরুরি ছিল। তবে আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের এই যে উপস্থিতি জানান দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু খুব সহজ ছিল না। নিতে হয়েছে নানা কৌশলের আশ্রয়। বিশেষ করে ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যে স্তরে গিয়ে ঠেকেছে, তাতে ভারতে আওয়ামী লীগকে মানে সে দেশে আশ্রয় দিয়েছে ভারত, এই যুক্তি দেখিয়ে ইউনূস সরকার নানাভাবে ভারতকে হুমকি ধামকি দিচ্ছে। কখনো কখনো সেটা ভারতের অখণ্ডতা বিনষ্টের হুমকির ঘটনায় চলে যাচ্ছে। এমন অবস্থায় ভারতের রাজধানী দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করাটা তো বিরাট ব্যাপার। এক্ষেত্রে হাসান মাহমুদের ইউরোপীয় মানে পরিচিতিটি কাজে লাগিয়ে দিল্লি প্রেস ক্লাবে আয়োজন করাটা ছিল খুবই কৌশলী সিদ্ধান্ত, সন্দেহ নেই। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সবচেয়ে কার্যকর চালটি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অ্যান্টি ইলেকশন ইমেজ থেকে দূরে নেওয়া। সরকার বলছে না যে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চায়, আওয়ামী লীগ তো নির্বাচন ঠেকাতে চাইছে না। আওয়ামী লীগ বলছে তারা নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু এই সরকারের অধীনে নয়। তারা বলছে অন্তর্বর্তী সরকার বদলান, নিয়ম কানুন স্বচ্ছ করুন, মাঠ সমতল করুন, তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেই একই অভিযোগ যদি এই সরকারের বিরুদ্ধেই থাকে, তাহলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবে বলেন? মানে এই কারণেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূল কারণ ছিল যে তাদেরকে রাজনৈতিক করে ফেলা হয়েছিল। এখন তো একই ব্যাপার ঘটছে। মানে এই কথা তুলে আওয়ামী লীগ এক ঢিলে 3 পাখি মারতে চেয়েছে। প্রথমত আন্তর্জাতিক অডিয়েন্সকে দেখানো যে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, দ্বিতীয়ত বর্তমান ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে, এবং তৃতীয়ত অভ্যন্তরীণভাবে নেতাকর্মীদের মনস্তত্ত্বকে দৃঢ় করা যাচ্ছে যে আমরা ফিরে আসার রোডম্যাপে আছি, আমরা হারিয়ে যাইনি। আওয়ামী লীগ নাকি হারিয়ে গেছে, আওয়ামী লীগ নাকি কোথাও দেখা যায় না, এই যে দেখুন আমরা আছি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেই আছি। একই সঙ্গে দল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব সংশ্লিষ্ট আঘাত হিসেবে তুলে ধরছে, যা দেশের বৃহৎ ভোট ব্যাংকের উপর আঘাত বলে সেটা প্রমাণ করতে চাইছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এখানে নৈতিকতা এবং বাস্তবতা একত্রিত হয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য, ধারাবাহিক শাসন অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক ভিত্তিকে একসঙ্গে জুড়ে তারা বলছে আমাদের বাদ দিলে বাংলাদেশে স্থিতিশীলতা অসম্ভব, এবং সত্যি তাই। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে বাদ দিলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা মানে আসবে না, আপনি যত চেষ্টা করুন না কেন, অসম্ভব। আর নির্বাচনে অংশ নেওয়ার শর্তাধীন ঘোষণা আওয়ামী লীগের একটি বুদ্ধিদীপ্ত কৌশল। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস রাখার পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। একদিকে তারা নির্বাচনমুখী দল হিসেবে নিজেদের উপস্থাপন করছে, অন্যদিকে ইউনূস সরকারকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করছে। এই অবস্থান তাদের আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়ক হবেই। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা দ্রুত নির্বাচনী মহড়া করা গেলে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। ভোটযন্ত্র যতই নিখুঁত হোক, খেলোয়াড়ের অর্ধেককে মাঠের বাইরে রাখা হলে ফলাফলের সামাজিক গ্রহণযোগ্যতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু এবং ব্যাপক গ্রেপ্তার হামলার অভিযোগ যোগ হলে মানে সবকিছু মিলিয়ে যে প্রতিকূল ভাবমূর্তি সরকারের তৈরি হয়, সেটা আরো পাকাপোক্ত মানে করা হলো এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই জায়গাটাই আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক উইন্ডো। তারা চাইছে আঞ্চলিক শক্তিগুলোর মুখোমুখি সরাসরি হস্তক্ষেপ না করলেও আড়ালে চাপ বাড়াক, কমপক্ষে অন্তর্বর্তী সরকার কাঠামোর রিকনফিগারেশন হোক, যাতে তারা শর্ত সাপেক্ষে ফিরে আসতে পারে। দিল্লি প্রেস ক্লাবের ব্রিফিং তাই একযোগে আন্তর্জাতিক ভোটারদের কাছে লবিং এবং ঢাকার ক্ষমতার খেলোয়াড়দের কাছে একটা সতর্কবার্তা। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের অংশগ্রহণ প্রয়োজন। তবে সেই অংশগ্রহণ হতে হবে গণতান্ত্রিক এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সব পক্ষের সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা প্রয়োজন হতে পারে। আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন সেই দিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত করতে পারেন আপনারা। কিন্তু তার চাইতে বড় কথা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। কিন্তু এই যে দেখুন, আওয়ামী লীগ শুধু আছে তাই নয়, আওয়ামী লীগ
প্রবলভাবে দেশের মাঠে তো আছেই, আন্তর্জাতিক ময়দানেও আওয়ামী লীগ বিরাটভাবে আছে। বাংলাদেশে নির্বাচনের যখন আর 1 মাসও বাকি নাই, তখনও যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এই শঙ্কা, উদ্বেগ, আশঙ্কা কাটছে না, তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত, বিএনপি, এনসিপি, ইউনূস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সেটা যেমন পরিষ্কার ছিল, তেমনি এই নির্বাচন একরকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন। কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে, কে বড় ভাগ নেবেন, কতটা নেবেন, ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে, সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আপোষ রফায় পৌঁছানো যাচ্ছে না। এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে। কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন, কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে, মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন, মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে, সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুও কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি ইউনূস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয়। এই অবস্থায় 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়। কয়েকটি বিষয় এক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি। যেমন ধরেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার, যে সময় সেই দিনেই কিন্তু ছাত্রদল বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে। তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে যোগসাজশ করছে, তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে। তাদের আরেকটা দাবি হচ্ছে, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল, এরপর জামাত শিবিরের চাপে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না। তো ছাত্রদল যখন নির্বাচন কমিশনের বাইরে, কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আছেন বিপদে, কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে, এবং বিএনপির অনেকগুলো আসনেই এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। এই সব মিলিয়ে একটা চাপ সৃষ্টির জন্য যখন ছাত্রদল বাইরে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে। মনে রাখবেন, এম নাসির উদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে। শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যিনি এম নাসির উদ্দিন তিনি নির্বাচিত হয়েছেন, তিনি বিএনপি আমলের সচিব ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে প্রস্তাবনায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এম নাসির উদ্দিনের কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জিতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে, নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে কত সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনাদেরকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং 200 আসন জেতবার জন্য কিভাবে জামায়াতে ইসলামী ভোটার স্থানান্তর করছে সে খবর 29শে ডিসেম্বর দিয়েছিলাম। বিএনপি এতদিনে কেন মুখ খুললো বলুন তো? তার মানে এখন একরকমের দেয়ালে পিঠ থেকে গেছে। বিএনপির সঙ্গে যে একটা আপোষ রফা হয়েছিল ইউনূস সরকারের, যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ, ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ, এরকম ইউনূস সরকারের নানা বিশেষ সহকারীদেরকে আপনারা রেখে দেবেন এই সরকারেও, আর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাতে হবে। এমন একটা আপোষ রফা বিএনপির সঙ্গে হয়েছিল, এটা বলে যে ভারত আছে বিএনপির সাথে, আমেরিকা আছে বিএনপির সাথে, সকলেই চায় বাংলাদেশে একটা মধ্যপন্থার সরকার হোক। কাজে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি তার সরকারে জাতীয় সরকারে নেবে, কিন্তু আপাতত বিএনপি নির্বাচনে বিজয়ী হবে। কিন্তু বিএনপি এখন দেখছে যে তাদেরকে এক রকমের ছেলে ভুলানো ছড়া বলা হচ্ছে বটে, যে তারাই বিজয়ী এবং তাতে তাদেরকে একটা ব্যাপক সম্বর্ধনা এবং সম্মানের মধ্যে তাদের নেতাকে রাখা হয়েছে বটে, কিন্তু বিএনপি দেখছে পুরো নির্বাচনটা সাজানো হয়েছে, মানে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনটা আবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করছে। আর জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে, সাংগঠনিক দক্ষতায়, কৌশলে নির্বাচনে জেতার জন্য অনেক ধাপ এগিয়ে আছে বিএনপির প্রস্তুতির চেয়ে। কাজেই বিএনপি এখন গিয়ে নির্বাচন কমিশনে বলছে যে খবর আপনাদেরকে আমি 29শে ডিসেম্বর দিয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ এতদিনে খুলেছে, তিনি বলেছেন এই ভোটার স্থানান্তরের বিষয় দেখতে হবে। এছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর নাম করে একটা অভিযোগ করে এসেছে নির্বাচন কমিশনে, যে জামায়াতে ইসলামীর নেতারা সারা দেশে ভোটারদের ন্যাশনাল আইডি নাম্বার, বিকাশ নাম্বার এসব সংগ্রহ করছেন। এটা এক ধরনের অপরাধ, ক্রিমিনাল অফেন্স, এটা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এবং বন্ধ করতে হবে। তো এমন গুরুতর অভিযোগ যখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এনেছে নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তাহলে নির্বাচন কমিশনকে এখন একটা ব্যবস্থা নিতে হবে। না হলে
বিএনপি নিশ্চয়ই এটা নিয়ে আরো শোরগোল তৈরি করবে, বিশেষভাবে সে সময় যখন তারা ছাত্রদলকে নির্বাচন কমিশনের বাইরে বসিয়ে রেখেছে। অন্যদিকে দেখেন জামায়াতের আমির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। প্রধান উপদেষ্টা এখনো যে একদম নির্বাচনটা নিজ হাতে সাজাচ্ছেন এবং জামায়াতের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, তার যে কৌশল এবং পরিকল্পনার যে এক রকমের মৈত্রী এবং ভাগাভাগি, তার প্রমাণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যমুনা থেকে বেরিয়ে এসে কিনা ঘোষণা দিলেন যে 11 দলীয় সমঝোতা থেকে, তাদের সঙ্গে সমঝোতায় না থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে গেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের জন্য তারা একটা আসনে প্রার্থী দেবে না। মানে জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। এই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূসের সরকার, এই স্টেক হোল্ডারদের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো একটি দল নির্বাচনে জিতে যে সরকার গঠন করতে চাইছে, সেটা তাদের পুরো সমীকরণটাকে এক রকমের উল্টে পাল্টে দিচ্ছে। জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এছাড়াও যমুনার সামনে বসে একথাও বলেছেন যে দেশের প্রশাসন ধীরে ধীরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেছেন যে কথা আমি বলছিলাম, যে কথা জামায়াতে ইসলামী বারবার উদ্বেগ জানাচ্ছে, এবার তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে সেটা জানালো যে তারেক রহমানকে যে পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে, যে পরিমাণ সিকিউরিটি দেওয়া হচ্ছে, সেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। কাজেই তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন যে দিতেই পারেন একটি দলের প্রধানকে আপনারা এরকম প্রোটোকল বা সিকিউরিটি, কিন্তু সেই প্রোটোকল এবং সিকিউরিটি আপনাদেরকে জামায়াতে ইসলামীর আমিরের জন্যও দিতে হবে। এখন জামায়াতে ইসলামীর আমিরের জন্য যদি সেই সিকিউরিটি দেওয়া হয়, তাহলে কি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জন্য দেওয়া হবে না? তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনাই পীর সাহেবের জন্য দেওয়া হবে না? তাহলে সরকারকে আসলে এই ভাগটাও এখন একেবারে সুনির্দিষ্টভাবে সমানে সমানে করতে হবে। বিএনপির জন্য সামনের পথটা তাই আরো কঠিন হয়ে উঠবে। বিএনপির ছাত্র দল যে ওই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার প্রতিবাদ করতে, তার একটা বড় কারণ, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন যে এটা তো এই সময় একদম ঠিক হচ্ছে না, কাজেই ছাত্রদল যে সামনে বসে আছে সেটা ঠিক কাজ করছে। তার কারণ যে এরই মধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে, প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। ছাত্রদল কোথাও দাঁড়াতেই পারেনি। এখন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ মাত্র বাকি থাকতে, মানে 20 জানুয়ারি এই নির্বাচনেও যদি আবারও শিবিরের প্যানেল বিজয়ী হয়, যেখানেও শিবির অত্যন্ত শক্তিশালী যেই বিশ্ববিদ্যালয়ে, এবং ছাত্রদলকে হারিয়ে শিবির বিজয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে, তাহলে সিলেটে 22 জানুয়ারি যে তারেক রহমান যাবেন সভা করতে এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করতে, সেটা খুব স্বাভাবিকভাবেই অনেকটা ম্লান হয়ে পড়বে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে একরকম বলা হয় যে সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের জয়ের মাধ্যমে সিলেটও কি বিএনপির হাতছাড়া হয়ে যাচ্ছে? তাহলে সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে সেই দল সরকার গঠন করলে সেটা কি বিএনপি হবে? বিএনপি এখন এসব উদ্বেগ এবং আশঙ্কার মধ্যেও পড়েছে। তার মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবং জামায়াতে ইসলামী। এরই মধ্যে বগুড়ার ধুনটে জামায়াতের মিছিলে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, কারণ জামায়াতে ইসলামী সেখানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। বিএনপি দলীয়ভাবে তার নিন্দা করেছে, বলেছে তারেক রহমান সহিংসতার বিষয়ে একেবারে জিরো টলারেন্স। কিন্তু মনে রাখতে হবে, বিএনপির নেতা কর্মী থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তাদের এই গণভোটের বিষয়ে এমন একটা তীব্র প্রতিরোধ আছে, তীব্র বিরোধিতা আছে, যে এই যে নির্বাচনী প্রচার বিশেষ করে যখন 20 তারিখের পর থেকে শুরু হবে, তখন এই গণভোট নিয়েও মাঠ পর্যায়ে সহিংসতা তুঙ্গে উঠবে। তাহলে দেখেন, সেখানেও জামায়াতে ইসলামী এবং সরকার একত্রে প্রচারণা করছে, আর বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই গণভোটের পক্ষের প্রচারণা প্রতিরোধ করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাস্তায়, অনেক জায়গায় সহিংস হয়ে উঠেছে। তাহলে সেই ভাগাভাগিতেও কিন্তু বিএনপির যে মেরুতে অবস্থান আর বাকি সব পক্ষের অবস্থান বিপরীতে। কাজেই এই অবস্থায় নির্বিঘ্নে নির্বিবাদে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে একটা নির্বাচন খেলা শেষে একটা সরকার গঠন করে ফেলাটা যথেষ্ট কঠিন মনে হচ্ছে। এর চেয়ে মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন সেরে ফেলার প্রচেষ্টা করাই হয়তো সহজ হবে। তাহলে সেই ডিজাইন ঠেকাতে কি বিএনপি রাজপথে নামবে? ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলে রেখেছেন, ত্রুটিপূর্ণ নির্বাচন তারা কিছুতেই হতে দেবেন না। প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি আবারও রাস্তায় নামবে, যাতে নির্বাচন বিলম্বিত হলেও ত্রুটিমুক্ত করা যায়। বুঝতে বাকি থাকে না তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামীর সমর্থন আছে সে কথাতেও। এই সকল তথ্যকে পাশাপাশি রেখে ভাবলে সত্যিই ভাবা মুশকিল 12 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যেতে পারবে, যে নির্বাচনে
কোনো একটি একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে। যে দল ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের প্রধান বিজয়ী পক্ষগুলোকে যথেষ্ট ক্ষমতা দেবে কিনা, নিয়ন্ত্রকের আসনে থাকতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকবে, সে দলকে জেতাতে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন নির্বিঘ্নে হয়ে যেতে দেওয়া হবে, সেটা ভাববার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা দেখলেন। দর্শক, আপনারা কি এই বিশ্লেষকের সাথে একমত নাকি দ্বিমত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।